দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি 4টে 4 দিক। যে খবরে প্রথমেই নজর রাখবো, অবশেষে সংসদে পেশ হতে চলেছে বিতর্কিত এক দেশ এক ভোট বিল। সেই বিল পেশ করা হবে আগামী সোমবার সংসদে পেশ করা হতে চলেছে এই দুটি বিল। এর মধ্যে একটি বিলে সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাব দেয়া হচ্ছে। পেশের পর এই বিল দুটি পাঠানো হতে পারে যৌথ সংসদীয় কমিটিতে। বিলটি লোকসভায় পেশ করবেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সোমবার সংসদে পেশ হতে চলেছে এই বিতর্কিত বিল দুটি। একটি বিলে সংবিধান সংক্রান্ত প্রস্তাব থাকবে, সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাব, ও পাশাপাশি অন্য আরেকটি বিলে সেখানে যে বিষয় থাকবে, এবং এই দুটি বিলই পাঠানো হতে পারে যৌথ সংসদীয় কমিটিতে। বিলটি লোকসভায় পেশ করবেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সংসদে পেশ হতে চলেছে এক দেশ এক ভোট বিল, এবং এই বিল পেশ করা হতে চলেছে আগামী সোমবার। দুটি বিলই সেখানে পেশ করা হবে, পেশ করবেন আইনমন্ত্রী। একটি বিলে সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাব থাকবে। আপনাদেরকে জানিয়ে রাখবো, আগামী সোমবার এই বিতর্কিত বিল পেশ করা হতে চলেছে, এবং এই বিল দুটির মধ্যে একটিতে থাকবে সংবিধান সংশোধন সংক্রান্ত বিল, এবং এই বিল পেশ করবেন আইনমন্ত্রী। সোমবারই সংসদে এই দুটি বিল পেশ হতে চলেছে। একটি বিলে সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় থাকবে, এবং শীঘ্রই সংসদে এই এক দেশ এক ভোট বিল আনতে চলেছে কেন্দ্রের তরফ থেকে এই বিল আনা হতে চলেছে, এবং যেখানে একটি বিলে সংবিধান সংশোধন সংক্রান্ত বিল পাশ করা হবে। চলতি অধিবেশনেই এই বিল পেশ করবে কেন্দ্র সরকার, এবং যেমনটা জানিয়ে রাখবো, এক দেশ এক ভোট বিল পেশ করা হতে চলেছে। আমরা এই নিয়ে কথা বলবো। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশিস দা, অবশেষে সংসদে পেশ করা হতে চলেছে এই বিতর্কিত এক দেশ এক ভোট বিল। কি রয়েছে এই বিলে? দেখো, বিল পেশ হতে চলেছে এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই, কেননা বিল পেশ হতে পারে সোমবার, এই ধরনের জল্পনা ছিল। এখন প্রায় সরকারিভাবেই জানিয়ে দেওয়া হচ্ছে সোমবার বিল পেশ হতে চলেছে। দুটি বিল আছে, তার মধ্যে একটি সংবিধান সংশোধনের বিল আর একটি সাধারণ বিল। অভিজ্ঞ আমরা জানি যে সংবিধান সংশোধনের বিল পাশ করার কতগুলো বিশেষ প্রক্রিয়া আছে। সাধারণ বিলের তুলনায় যেটা কিছুটা আলাদা এবং বেশি সমর্থনের দরকার হয় সংসদের উভয় কক্ষে। সেই সমর্থনের যদি 2/3 সমর্থনের দরকার হয়, সেই সমর্থন এনডিএর নেই, অর্থাৎ মোদী সরকার বা তার বন্ধুদের নেই। সেক্ষেত্রে এনডিএর বাইরেও অন্য দলগুলোর থেকে সমর্থন লাগবে, এটা খুব স্পষ্ট। এখন যেটা জানা যাচ্ছে যে সোমবার আইনমন্ত্রী লোকসভায় পেশ করবেন অর্জুন সিং মেঘওয়াল আইনমন্ত্রী, এবং তারপরই সেটা পাশ করানোর জন্য জোরাজুরি না করে বিল দুটিকে স্থায়ী নয়, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে আমরা জানি যে যৌথ সংসদীয় কমিটিতে শাসক পক্ষ যেমন থাকেন, বিরোধীরাও থাকেন। তারা বিলটির খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে পারবেন। তারা আলোচনা করে রিপোর্ট দিলে তারপরে কোনো এক ভবিষ্যৎ অধিবেশনে সংসদের এটা পেশ করা হবে পাস করাবার জন্য। এই বিলে কি আছে, যেটা তুমি সঙ্গতভাবেই প্রশ্ন করলে, সেটা হচ্ছে এরকম যে এখন দেশে লোকসভার ভোট এবং বিধানসভার ভোটগুলো বিভিন্ন সময় হয়, এবং তার জন্য বিভিন্ন সময় টাকা পয়সা খরচা হয়, সরকারের টাকা, এবং বিভিন্ন সময় মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবার জন্য উন্নয়নের কাজ ক্ষতিগ্রস্ত হয়, বাধাপ্রাপ্ত হয়। এই রকম একটা কথা ভারতীয় গণতন্ত্রে বেশ কয়েক দশক ধরেই রয়েছে। এই সমস্যাটাকে মেটাবার লক্ষ্যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নামে একটি প্রস্তাব আনা হয়, এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গড়া হয়, উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি, যারা একসঙ্গে লোকসভা এবং বিধানসভার ভোট করা যায় কিনা দেশ জুড়ে তার সম্ভাবনা খতিয়ে দেখবেন, এই কথা তাদের বলা হয়। রামনাথ কোবিন্দ কমিটি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন, রাজনৈতিক দল, সরকার ইত্যাদি সকলের সাথে কথা বলে তাদের রিপোর্ট সরকারকে দেন, এবং
প্রধানমন্ত্রী নিজেই সেই রিপোর্ট গ্রহণ করে রিপোর্টটি সম্পর্কে প্রশংসা কথা বলেছিলেন এক্স হ্যান্ডেলে। তারপরে কয়েকদিন আগে, 2-3 দিন আগে ওই রিপোর্টটি বিলের আকারে সাজানো অবস্থায় কেন্দ্রীয় ক্যাবিনেটে পাস হয়েছে। এখন সেটা সংসদে পাস হলে আইন হবে। এখানে যেটা বলা হয়েছে যে কোনো একটি বছর থেকে বা কোনো একটি সময় থেকে লোকসভা এবং সমস্ত বিধানসভার আসন নির্বাচন একসঙ্গে হবে, একই পর্বে হবে, একই পর্যায়ে হবে এবং লোকসভা বিধানসভা নির্বাচন হয়ে যাবার 100 দিনের মধ্যে পঞ্চায়েত এবং পুরসভার নির্বাচনগুলো করে ফেলতে হবে, যাতে করে নির্বাচনের মরশুম একটা, সেটা দেশের লোক সবাই জেনে যায় যে এই মরশুমে নির্বাচন হবে এবং নির্বাচনের পরে 5 বছর ধরে নির্বাচন না থাকার কারণে কোনো মডেল কোড অফ কন্ডাক্ট থাকবে না এবং উন্নয়নমূলক কাজ আটকাবে না, এই কথাটা বলা হচ্ছে। বিরোধীদের পক্ষ থেকে যেমন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেছেন এই বিল কার্যকরী করতে গেলে অনেকগুলো রাজ্য বিধানসভাকে তার মেয়াদ শেষের আগেই ভেঙে দিতে হবে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি 2029-এ লোকসভা ভোটের সঙ্গে এই বিল অনুযায়ী পশ্চিমবঙ্গেরও বিধানসভা ভোট করতে হয়, তাহলে তখন পশ্চিমবঙ্গ বিধানসভার বয়স হবে এই 2.5-3 বছর, কেননা 26 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ডেট, তারপরে 2.5-3 বছর, তাহলে 2.5-3 বছর মেয়াদের অর্ধেক কাটানোর পরেই পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিয়ে আবার নির্বাচনে যেতে হতে পারে। এই রকম শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই নয়, বেশিরভাগ রাজ্যের ক্ষেত্রেই এরকম হবে। সুতরাং এই ব্যাপারে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী, এইভাবে তীব্র সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকটি কথা এই প্রসঙ্গে খুবই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে 5 বছর পর নির্বাচন হবে কি করে? যদি মাঝপথে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সরকার পড়ে যায় তাহলে কি হবে? সেইটার কোনো যুক্তিসঙ্গত উপায় না বার করলে বিল গায়ের জোরে, গরিষ্ঠতার জোরে পাস হয়ে যেতে পারে, কিন্তু সেই বিল কার্যকর করা খুব কঠিন। রাজ্যের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি, একটা সরকার এলো, পরে হয়তো জোট সরকার, কোনো পার্টি চলে গেল বা কোনো পার্টি ভেঙে গেল, তাদের সরকার পড়ে গেল গরিষ্ঠতা না থাকার কারণে। কেন্দ্রেও আমরা সেটা দেখেছি। কেন্দ্রেও আমাদের মনে আছে 89-91 পর্বে বারবার নির্বাচন হয়েছে এবং কেন্দ্রীয় সরকার 2 বছর 1.5 বছর মেয়াদি কেন্দ্রীয় সরকার এসেছে। সংখ্যালঘিষ্ঠ কেন্দ্রীয় সরকারও অন্যদের সমর্থনে থাকার ইতিহাস আমাদের দেশে রয়েছে। এই প্রশ্নগুলোর জবাব এই বিল দুটিতে কতটা থাকবে, কতটা সমস্যা মিটবে, সেটা দেখার ব্যাপার রয়েছে। লক্ষণীয় যে গতকাল শনিবার সংসদে রাহুল গান্ধী বক্তৃতা করবার সময় একবারের জন্য এই প্রসঙ্গটা তুললেন না। তাহলে রাহুল গান্ধীদের সঙ্গে কি কোনো আলাপ আলোচনা হচ্ছে বিজেপির? ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে কংগ্রেসের নীরবতা কিন্তু যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করছে রাজনৈতিক মহলে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আশিস চট্টোপাধ্যায়, পলিটিক্যাল এডিটর, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন, কথা বলছিলাম তার সঙ্গে। আশিস, আমাদের সঙ্গে থাকুন। এরপর যে খবরের দিকে নজর রাখবো, কৃষকদের অবস্থান আন্দোলনের 308 দিন। কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবিতে তাদের এই আন্দোলন এখনো পর্যন্ত জারি রয়েছে। 20 দিনে পড়ল জগজিৎ সিং দালওয়ালের অনশন। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো সদর্থক উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। অন্যদিকে কৃষকরা তারা তাদের মতন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 308 দিন ধরে তাদের এই আন্দোলন চলছে। আমরা এই নিয়েই কথা বলবো। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে। আশিস দা, কৃষকরা তারা দীর্ঘ 308 দিন ধরে নিজেদের দাবি দাওয়া নিয়ে আন্দোলনে সামিল হয়েছেন এবং পাশাপাশি অনশনও চালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে জগজিৎ সিং দালওয়াল। এক্ষেত্রে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কেন কোনো ভূমিকা চোখে পড়ছে না, কি মনে হয়? দেখো, এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে চলেছে আমাদের চোখের সামনে। এর আগে যখন কৃষক আন্দোলন বিশাল আকার ধারণ করেছিল,
তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাধ্য হয়েছিলেন 3টি কৃষি আইন প্রত্যাহার করে নিতে। তখন কৃষকদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যাগুলো সমাধান করা হবে বা সদর্থক আলোচনা হবে, এরকম প্রতিশ্রুতিও প্রধানমন্ত্রী দিয়েছিলেন। তারপরে নির্বাচনের মরশুম এসে যায়, তখন কৃষকরা আন্দোলনে নামেননি, কিন্তু একটা অবস্থান চলছিল। এখন নির্বাচন হয়ে গিয়েছে, সরকারের পক্ষ থেকে একটা সদর্থক আলোচনা শুরু করা হবে বলে সকলেই আশা করছিলেন, কিন্তু সরকার ন্যূনতম মূল্য, মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষি পণ্যের, সে ব্যাপারে কোনো সদর্থক আলোচনা করতে রাজি না। সব পণ্যের জন্যই মিনিমাম সাপোর্ট প্রাইসের গ্যারান্টি দেওয়া সরকারের পক্ষে সম্ভব কিনা তা নিয়ে অবশ্যই কথা আছে। অর্থনীতিবিদদের অনেকেই মনে করেন দেশে যত ফসল হবে সবই একটি ঘোষিত মূল্যে সরকার কিনে নিতে গেলে সরকারের টাকা ফুরিয়ে যাবে, সরকারের সিন্ধুকে অত টাকা নেই, এটা অনেকেই মনে করেন। আবার অনেকে মনে করেন যে বাজার অর্থনীতির ভিত্তিতে ভারত চলছে, সেই বাজারের মূল নীতির বিরুদ্ধে হয়ে যাবে যদি সরকার গ্যারান্টি দেয় মিনিমাম সাপোর্ট প্রাইসের। সেই জন্য বর্তমানে যে অনেকগুলো কৃষি পণ্য সরকার এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস ঘোষণা করে, প্রতি বছরই সেটা ঘোষণা হয়, প্রতি বছরই অল্প অল্প করে বাড়ে, যেমন চাল, ডাল ইত্যাদির, গম ইত্যাদির ব্যাপারে সেই ব্যবস্থাটাই সরকার চালিয়ে নিয়ে যেতে চাইছে। এক্ষেত্রে কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে সবজি ইত্যাদি চাষে, এমনকি খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রেও কৃষকদের যে ক্ষতি হচ্ছে, সেই সমস্যাটাকে মোকাবিলা কী করে করা যেতে পারে, মিনিমাম সাপোর্ট প্রাইস সংক্রান্ত দাবির ভিত্তিতে সেই সদর্থক আলোচনা কৃষকরা চাইছে। কিন্তু সরকার এই যে আন্দোলনটাকে দমন পীড়ন দিয়ে ডুবিয়ে দিতে চাইছে। আমরা গতকালই কলকাতা টিভিতে খবর করেছি যে কিভাবে 101 জন প্রবীণ কৃষক নেতার যে মিছিল শম্ভু বর্ডারের দিকে যাচ্ছিল দিল্লির, সেই মিছিলকে আক্রমণ করা হয়েছে, বরফ ঠান্ডা জল কামান দিয়ে তাদের উপর ফেলা হয়েছে, তাদের উপর নোংরা আবর্জনা ফেলা হয়েছে এবং তাদেরকে আক্রমণ করা হয়েছে, যে আক্রমণে 20 জনের মতো কৃষক নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে আছে। অনেকেই মনে করেন মোদী সরকারের এই যে কৃষক আন্দোলনকে দমন করার এবং সদর্থক আলোচনা এড়িয়ে যাওয়ার নীতি, তা আসলে কৃষক আন্দোলনকে আরও বাড়িয়ে দেবে এবং ভবিষ্যতে আবার আমরা সেই আগের মতো বিশাল আকারের কৃষক আন্দোলন দেখতে পাবো, এরকমই অনেকে মনে করছেন। অভিক, ধন্যবাদ আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে যেমনটা আশিসরাও জানাচ্ছিলেন যে কৃষকরা তারা তাদের অবস্থানে এখনো পর্যন্ত অনড় রয়েছেন এবং 308 দিন ধরে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যেমনটা তাদের দাবি যে কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য তাদেরকে দিতে হবে, পাশাপাশি আরো একাধিক দাবি রয়েছে কৃষকদের এবং সেই সমস্ত দাবি নিয়ে এই দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে 20 দিন ধরে অনশনে সামিল রয়েছেন জগজিৎ সিং ডালওয়াল, তিনি এই অনশন চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো রকম কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। অন্যদিকে কৃষকরা এই বিষয় নিয়ে যত দ্রুত সম্ভব আলোচনায় বসতে চাইছে সরকারের সঙ্গে। এরপর যে খবরে নজর রাখবো, নকল পাসপোর্ট বানানোর অভিযোগে গ্রেফতার করা হলো 3 জনকে। প্রতি পাসপোর্ট পিছু 2 লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে 2 জন পড়ুয়া প্রায় 250টিরও বেশি নকল পাসপোর্ট বানানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে 2 জনই পড়ুয়া, তারাই এই কার্যকলাপ চালাতো বলে জানা যাচ্ছে। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। নকল পাসপোর্ট বানানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। প্রতি পাসপোর্ট পিছু 2 লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই 2 জন পড়ুয়াও রয়েছে এবং প্রায় 250টিরও বেশি নকল পাসপোর্ট তারা বানিয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এবং 2 লক্ষ টাকা করে তারা নিত প্রতি পাসপোর্ট বানানোর পিছু, এমনটাই অভিযোগ তাদের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে।
ফিরে এলাম বিরতির পর যে খবরে নজর রাখবো, কন্টাই সমবায় ব্যাংকের ভোট ঘিরে রামনগরে অশান্তি। তৃণমূলের বিরুদ্ধে মারধর করা হয়েছে বলেই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি থেকে সাসপেন্ড নেতা গৌতম জানার বিরুদ্ধে উঠছে উস্কানি দেওয়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ রামনগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল কিরির। সমীরণ শাহ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। সমীরণ, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার? নির্বাচন প্রক্রিয়া চলছিল, ঠিক সেই রকম একটি মুহূর্তে এই উত্তেজনা সৃষ্টি হয় রামনগরের যে ভোট কেন্দ্রটি রয়েছে। কন্টাই কোঅপারেটিভ ভোটের এই যে নির্বাচনে একটি কেন্দ্র হচ্ছে রামনগর কেন্দ্র। এই রামনগর কেন্দ্রে সকাল থেকে একটু চাপা উত্তেজনা চলছিল ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে। তারপরে যেমনটা অভিযোগ আমরা পাই, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় গৌতম জানা, যে আগে বিজেপি করতো বর্তমানে শাসক দলের সঙ্গে যুক্ত, সেই গৌতম জানা বিজেপির যারা কার্যকর্তা রয়েছে তাদেরকে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং তাদের ফ্ল্যাগ পেস্টুল ছুঁড়ে ফেলে, এরকমই অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে যারা বিজেপির আশ্রিত দুষ্কৃতী রয়েছে তারা সকাল থেকে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছিল এবং তারা তৃণমূলের যে সমস্ত সমর্থক আছে তাদেরকে কটূক্তি করার জন্য একটি মতসভা বলে এবং সেই কটূক্তির বিরুদ্ধে বলতে গিয়েই কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়। এরপরে বিজেপি পদ অবরোধ করে এবং রাস্তার উপর বসে পড়ে লুলুয়া ফুলের কাছে। রামনগর থেকে এগরা যাওয়ার পথে সেই লুলুয়া ফুলের কাছে বিজেপি পদ অবরোধ বিক্ষোভ করে এবং এই পদ অবরোধ বিক্ষোভের বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেই যখন যানজট সৃষ্টি হয়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ তোমায়। সমীরণ শাহ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এই মুহূর্তে রামনগরে সেখানে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, আপাতত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানেই সমবায় নির্বাচন ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলছিল, সেখানেই সমবায় ব্যাংকের নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণ। ওই নোংরা একটা ইতর নর্দমার কীট গৌতম জানা একটা ছাটমাল, সে কিছুদিন পর্যন্ত একটা দলে ছিল, আজকে তৃণমূলের হোমরা চোমরা হয়েছে। আমি দাঁড়িয়ে আছি, আমাদের যত ভোটার আছে তাদের কুপন ছিঁড়ে দিচ্ছে অনুপ মাইতি আর সে এবং তার বাহিনী। এখানে কোন রকম সহায়তা করছে না, একটাও পুলিশ এখানে নেই, কেবলমাত্র তৃণমূলের লোকেরা আছে, তারা ঝান্ডা নিয়ে মারপিটাই করছে। এরকম সরকার যদি ভোট নাও করাতে হয় তাহলে ভোট বন্ধ করা হোক, এরকম ভোট আমরা চাই না, টোটালি ভোট বন্ধ হোক। আমরা ভোট দিতে যাব না, আমরা রাস্তা অবরোধ করেছি, কাউকে যেতেও দেবো না, আমরাও যাব না ভোট। ওই আমাদের কিছু ছেলেকে ওরা ইচ্ছাকৃতভাবে একটা উত্তেজনা ছড়াবার জন্য করে দিয়েছিল, তার জন্যে আমাদের লোকেরা তাকে প্রতিবাদ করতে ওরা একটা লালু পুলের কাছে পথ অবরোধ করেছিল 4-5 মিনিট। আমরা তো পথ অবরোধ তুলে দিয়েছি, ভোটাররা এসছে, ওরা বুঝতে পেরে গেছে যে রামনগরে এখনো পর্যন্ত যদি ভোট কাউন্টিং হয় আমাদের প্রার্থী থেকে ওদের প্রার্থী 1,500 ভোটে পিছিয়ে আছে। তো তাই আমাদের আর কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বলে আমার কাছে খবর নেই। তবুও আমি চাই যে শান্তিপূর্ণ ভোট হোক। আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, গলফ গ্রিন কাণ্ডে অভিযুক্ত আতিকুর রহমান লস্কর, তাকে কোর্টে পেশ করা হয়। অভিযুক্তের 27 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গলফ গ্রিনে সেখানে যে ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাতেই অভিযুক্ত আতিকুর রহমান লস্কর তাকে কোর্টে পেশ করা হয় এবং অভিযুক্তের 27 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। গলফ গ্রিনে সেখানেই মহিলার দেহ উদ্ধারের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাতেই অভিযুক্তের 27 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। শুভজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। শুভজিৎ, দেখো একেবারেই গলফ গ্রিনে যে মহিলার কাটা মন্ত্র উদ্ধার হয় সেই ঘটনায় কিন্তু অভিযুক্তকে আজই আলিপুর আদালতে পেশ করা হয় এবং আলিপুর আদালতে পেশ করা হলে আলিপুর আদালতের পক্ষ থেকে কিন্তু তাকে 27 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়, যেটা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে সেই সমস্ত বিষয়ে তদন্ত করতে হবে। এর পাশাপাশি তারা কি কারণে এই ধরনের ঘটনা ঘটালো এবং যে
ধারালো অস্ত্র দিয়ে ঘটনা ঘটানো হয়েছিল সেটাই কি যেটা উদ্ধার করা হয়েছে সেইটাই কি ধারালো অস্ত্র নাকি আরো অন্য কিছু রয়েছে, সেই সমস্ত বিষয় জন্য তাকে তদন্ত করার জন্য তাকে পুলিশি হেফাজতের প্রয়োজন। সেই কারণে কিন্তু আলিপুর আদালতে তাকে কিন্তু পুলিশি হেফাজতে যে আবেদন জানানো হয় সেক্ষেত্রে কিন্তু আলিপুর আদালতের পক্ষ থেকে 27 ডিসেম্বর পর্যন্ত অভিযুক্ত আতিউর রহমান লস্করকে পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়। ধন্যবাদ তোমায় শুভজিৎ চক্রবর্তী, টেলিফোনে ছিলেন প্রতিনিধি। গলফিল্ম কাণ্ডে অভিযুক্ত আতিকুর রহমান লস্কর, তাকে কোর্টে পেশ করা হয়। অভিযুক্তের 27 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতে। বিধাননগর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের দাদাগিরি, ব্যবসায়ীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। 50 লক্ষ টাকা তোলা না দেওয়ায় মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে সেখানে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে ব্যবসায়ীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এবং এই ঘটনা ঘটেছে বিধাননগর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে। সেখানেই কাউন্সিলরের দাদাগিরি, কাউন্সিলরের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। ব্যবসায়ীকে মারধর করেছেন তিনি, তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিধাননগর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধেই মূলত এই অভিযোগ। বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের ঘটনা। বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের দাদাগিরি, 50 লক্ষ টাকা তোলা না দেওয়ার কারণে মারধর করা হয়েছে ব্যবসায়ীকে, এমনই অভিযোগ উঠেছে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। শাকিল, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ উঠেছে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে? বিধাননগর পৌর নিগম, সেই পৌর নিগমের পাপিয়াটি থানা এলাকায় কিন্তু সেই কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ দিনে দুপুরে দাদাগিরি দেখিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ এক ব্যবসায়ীকে। এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 50 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ তুলছে এই ব্যবসায়ী। তোলা না দিতে পারায় কিন্তু একদম দিনে দুপুরে ব্যবসায়ীকে, যে কাউন্সিলরের অনুগামীরা আছে, আগ্নেয় অস্ত্র দিয়ে তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয় এমনটাই কিন্তু অভিযোগ করছে এই ব্যবসায়ী। রক্তাক্ত ব্যবসায়ী, থানায় গেলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বিধাননগর কর্পোরেশনের যে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, কিশোর হালদার নামে ওই ব্যবসায়ীর থেকে 50 লক্ষ টাকা তোলা চায়। ব্যবসায়ী নিজের জমিতে বহুতল নির্মাণ করছে, কর্পোরেশনের বৈধ অনুমতি আছে, তা সত্ত্বেও কাউন্সিলরের তোলা চায়। ব্যবসায়ীর কাছে এর আগেও তোলা চাওয়া হয়, সেই সময় ব্যবসায়ী টাকা দেন। এবারে তোলা চাওয়ার পরিমাণ অনেকটাই বেশি, এর আগে 3 লক্ষ টাকা তোলা দেন এই ব্যবসায়ী, কিন্তু তারপরেও রোজই টাকার অঙ্ক বাড়তে থাকে। এবং গতকাল তার দলবল এসে গোবিন্দ দাস সহ শুভেন্দু বাবাইও আরো 40 থেকে 45 জন এসে টাকা চায়। টাকা না দিতে চাইলেই কিন্তু আজ সকালে তারা আগ্নেয় অস্ত্র নিয়ে এসে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয়। এরপরেই কিন্তু পুলিশের দ্বারস্থ হলে কোনো সুরাহা মেলেনি এমনটাই কিন্তু অভিযোগ করছে ব্যবসায়ী। এরপরে যখন আমরা কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, একাধিকবার ফোন করলে তিনি কিন্তু আমাদের ফোন, সংবাদ মাধ্যমের কর্মীর ফোন কিন্তু তোলেননি। ধন্যবাদ শাকিল তোমায়। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ। বিধাননগরের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি 50 লক্ষ টাকা চেয়েছিলেন ওই ব্যবসায়ীর কাছে এবং সেই টাকা দিতে অস্বীকার করার কারণেই ওই ব্যবসায়ীর ওপর চড়াও হন তৃণমূল কাউন্সিলর, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন তিনি, এবং তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। অভিযোগ বিধাননগরের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। যোগ্যদের নাম নেই অভিযোগ তুলে বিক্ষোভ। গ্রাম সংসদ সভা চলাকালীন পঞ্চায়েত অফিস ভাঙচুর করার অভিযোগ। রবিউল ইসলাম টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। রবিউল, ঠিক কোন ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের হাতাহাতি পরিস্থিতির সৃষ্টি হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, রাজ্য জুড়ে যখন আবাস যোজনার সার্ভে চলছে এবং যোগ্য প্রাপকদের নাম তুলে আনার কাজ চলছে,
ঠিক সেই সময় একেবারে দিনাটা 1 নং ব্লকের পুটিবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের সাধারণ যারা জনগণ রয়েছেন তারা কিন্তু ক্ষেপে উঠেছেন, কারণ তাদের সমগ্র গ্রাম পঞ্চায়েত মিলে মাত্র 368 জনের নাম এসেছে আবাসের তালিকায়, এবং যার ফলে বাদ পড়েছে বহু যোগ্য ঘর প্রাপক। আর এই অবস্থাতেই কিন্তু আজকে যখন গ্রাম পঞ্চায়েত চত্বরে গ্রাম সংসদ সভা চলছিল, এবং সেই সংসদ সভায় গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত প্রতিনিধি সহ ব্লক প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। ঠিক সেই সময় কিন্তু গ্রামবাসীরা তাদের এই অবস্থার কথা জানান, এবং এক পর্যায়ে কিন্তু একেবারেই চরম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, এবং সেই সভামঞ্চ কিন্তু একেবারে ভাঙচুর করেন উপস্থিত গ্রামবাসীরা, এবং পরবর্তীতে একেবারেই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ শুরু করে ব্লক প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন সকলকে কিন্তু ঘরে তালাবন্ধ করে রাখেন। গ্রামবাসীদের অভিযোগ, পুটিমারি 2 নং গ্রাম পঞ্চায়েতে রয়েছে, এখানে অনেক মানুষ রয়েছে যারা কিন্তু একেবারে দরিদ্র সীমার নিচে বসবাস করে, এবং তারা সত্যি আবাসের ঘর পাওয়ার যোগ্য, কিন্তু এমন করে সার্ভে করা হয়েছিল, এবং একেবারে ব্লক প্রশাসনের দিকে তারা আঙ্গুল তুলছেন। তারা দাবি করছেন ব্লক প্রশাসনের গাফিলতিতেই যে সার্ভে হয়েছিল সেই সার্ভে একেবারে ব্লক প্রশাসনের গাফিলতিতে হয়েছিল, এবং তার ফলে বহু যোগ্য প্রাপক বাদ পড়ে গিয়েছেন। আর তার ফলে মাত্র সমগ্র গ্রাম পঞ্চায়েত জুড়ে 368টি নাম এসেছে, এবং দেখা যাচ্ছে বেশ কিছু গ্রামের সংসদে মাত্র 2টি বা 3টি করে নাম এসেছে, এবং এই বিষয়ে তারা কিন্তু একাধিকবার ব্লক প্রশাসনের আধিকারিককে জানিয়েও কোনো সুরা হয়নি। আর তার ফলে আজ যখন গ্রাম সংসদ সভা চলছিল সেই সময় কিন্তু তারা একেবারেই বিক্ষোভে ফেটে পড়েন, এবং পরবর্তীতে কিন্তু তোমাকে জানিয়ে রাখি গ্রামবাসীদের বিক্ষোভের জেরে এবং ভাঙচুরের জেরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলে পরবর্তীতে কিন্তু দিনাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, এবং এক পর্যায়ে পুলিশ গিয়ে কিন্তু তালা খুলে সেই ব্লক প্রশাসনিক আধিকারিক এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের কিন্তু সেখান থেকে বের করে আনেন। পরবর্তীতে কিন্তু ব্লক প্রশাসনিক আধিকারিক অর্থাৎ যিনি দায়িত্বপ্রাপ্ত পিডিও ছিলেন তিনি কিন্তু গ্রামবাসীদের আশ্বাস দেন যে তাদের যে দাবিগুলো রয়েছে তিনি কিন্তু বিডিওকে জানাবেন, যাতে করে যারা যোগ্য রয়েছেন তারা সত্যি আবাসের সুযোগ সুবিধা পায়, এবং পিডিও অফিসারের কাছ থেকে এমন আশ্বাস পেয়ে পরবর্তীতে কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেন, এবং বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। রবিউল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। রবিউল, সঙ্গে থাকো। কোচবিহারের শীতলকুচি কলেজের মধ্যে উদ্ধার দেশি বন্দুক। কিছুদিন আগেই নতুন ইউনিট কমিটি গঠিত হয়। শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বৈঠক চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদ শীতলকুচি কলেজের প্রাক্তন ছাত্রনেতা মাসুম আক্তার কলেজে এলে কলেজের বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে ঝামেলা শুরু হয়, এবং মাসুমের কোমরে থাকা দেশি বন্দুক মাটিতে পড়ে যায় বলেই অভিযোগ। শীতলকুচি থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। ইতিমধ্যেই পলাতক রয়েছে অভিযুক্ত ছাত্র নেতা। আর এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। বাংলাদেশে হিন্দু মন্দির আক্রমণের ঘটনায় গ্রেফতার 4। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ঘটনা। চলতি মাসের প্রথম দিকেই সুনামগঞ্জ জেলায় সেখানে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তখনই পুলিশ মামলা করে, কিন্তু সেই মামলা করলেও গ্রেফতার করা সম্ভব হয়নি সেই মুহূর্তে কাউকে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ সফরে পরিস্থিতি বদলাতে শুরু করে। সুনামগঞ্জ জেলার লোকনাথ মন্দিরে হামলার ঘটনা ঘটানো হয়, আর সেই ঘটনাতেই পুলিশ গ্রেফতার করলো 4 জন যুবককে। গ্রেফতার হওয়া যুবকদের নাম আলিম হোসেন, সুলতান আহমেদ রাজু, ইমাম হোসেন এবং শাহজাহান হোসেন। আশিস চট্টোপাধ্যায় পলিটিক্যাল এডিটর আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। আশিস দা, বাংলাদেশে যে ধরনের ঘটনা একের পর এক ঘটে চলেছে, সেখানে মন্দির ভাঙচুর চালানো হয়েছিল, সেই ঘটনাতে এবার আরো 4 জনকে গ্রেফতার করা হলো, কি জানা যাচ্ছে? দেখো, এই ঘটনাটা অর্থাৎ সুনামগঞ্জ জেলায় লোকনাথ মন্দির উপরে হামলার ঘটনা এই মাসের একদম প্রথম দিকে 3 তারিখে ঘটেছিল। তখনই 12 জনের নামে এবং নাম জানা যায়নি এরকম 150-200 জনের বিরুদ্ধে একটা মামলা রুজু করা হয়েছিল, এবং সেই মামলা করে তদন্ত চলছে এইরকম বাংলাদেশের প্রশাসন বলছিল, কিন্তু কেউ গ্রেফতার হয়নি। সুতরাং সংখ্যালঘু সে দেশের হিন্দু তাদের উপরে যে অত্যাচার, সেই অত্যাচারের কোনো বিচার হচ্ছে না, এই দাবিতে সরব হচ্ছিল বিশ্ব জনমত। এরপরেই যখন চলতি মাসের মাঝামাঝি ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশে যান এবং সংখ্যালঘুদের উপরে অত্যাচারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে আনেন, তারপরে সম্ভবত পরিস্থিতির কিছুটা পরিবর্তন হচ্ছে বলে মনে করা হচ্ছে। কেননা সুনামগঞ্জে লোকনাথ মন্দিরের উপরে ওই হামলার ঘটনায়
4জন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সকলেরই বয়স 18 থেকে 30-এর মধ্যে, এবং এই 4জন যুবকই সেদেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের সদস্য। সুতরাং ভারতের বিদেশ সচিবের বাংলাদেশ সফরের পরে যে হামলা আক্রমণের ঘটনা ঘটছিল তাতে কিছুটা রাশ টানার একটা উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে বলে অনেকে মনে করছেন যে বাংলাদেশ প্রশাসন যেটা জানিয়েছে যে এখনো অব্দি 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 88টি মামলা রুজু করা হয়েছে, সেটা কিছুটা সদর্থক পদক্ষেপ এমনই মনে করছেন পর্যবেক্ষক মহল। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আশিস চট্টোপাধ্যায়, পলিটিক্যাল এডিটর, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। শেখ হাসিনার বিবৃতির পর 24 ঘন্টা কাটার আগেই তাকে কড়া ভাষায় আক্রমণ শানাতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন। তার জমানায় হাসিনা একাধিক উচ্চ পদস্থকে গুম করেছিলেন। অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে জমা পড়া এক রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। নাম না করে বাংলাদেশের বিজয় দিবস নিয়ে হাসিনা নাম না করে অন্তর্বর্তী প্রশাসনকে বেঁধবার পর পাল্টা তার বিরুদ্ধে সত্য উদ্ঘাটন কমিটির রিপোর্টে এখন হাতিয়ার হয়েছে মোহাম্মদ ইউনূসের। কোটা বিরোধী উত্তাল ছাত্র আন্দোলনের জেরে গত অগস্ট মাসে দেশ ছেড়ে ভারতে পালিয়ে এসে রাজনৈতিক আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে নোবেল শান্তি পুরস্কার জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তর্বর্তী প্রশাসন শুরু থেকেই হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র শাখা নিষিদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে নেতা মন্ত্রীদের গ্রেফতার করে জেলে চালান করতে থাকে। একই সঙ্গে দলের সুপ্রিমো হাসিনার নামেও বহু ফৌজদারি অপরাধের অভিযোগ তোলে ইউনূস প্রশাসন। প্রাক্তন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের একটি কমিশন গঠন করেন ইউনূস, যার পোশাকি নাম সত্য উদ্ঘাটন কমিটি। সেই কমিটি তার তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। রিপোর্টে শেখ হাসিনা সহ তার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই রিপোর্টের দাবি, শেখ হাসিনার নির্দেশে তার সহযোগীরা উচ্চপদস্থ ব্যক্তিদের গুম করেছিলেন। বেশ কিছু হত্যার অভিযোগে হাসিনাকে দোষী বলে শনাক্ত করা হয়েছে সত্য উদ্ঘাটন কমিটির রিপোর্টে। কমিশন জানায় মোট 1676টি অভিযোগের মধ্যে 758টি পর্যালোচনা হয়েছে। মোট 3500 জনকে গুম করা হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে কমিটির কাছে। বরাবরই হাসিনার কঠোর সমালোচক ইউনূস এই রিপোর্টকে হাতিয়ারি করেছেন। কমিশনকে সহযোগিতা করার আশ্বাসের মাধ্যমে তার লীগ বিরোধী অবস্থান আরও পোক্ত করলেন ইউনূস। এর আগে হাসিনার নাম না করে ইউনূস জামানায় মৌলবাদীরাই বাংলাদেশের দখল নিয়েছে বলে দাবি করেন। মার্কিন প্রবাসী পুত্র সাজিব ওয়াজেদ জয় সমাজ মাধ্যমে তার মা হাসিনার ওই পোস্ট ঘিরেই চাপে পড়ে ইউনূস। তারপরে তার প্রশাসনের তরফে ওই রিপোর্টের সুপারিশ নিয়ে পাল্টা প্রচারে নামে ইউনূস প্রশাসন। কলকাতা টিভি। নিজের মাথার ওপর পাকা ছাদ নেই, বাংলায় এই আবাসের তালিকায় নাম উঠেছিল। আবাসের তালিকা থেকে নিজের নাম কাটিয়ে দৃষ্টান্ত গড়লেন গাজল পঞ্চায়েত সমিতির সহসভানেত্রী শিখা মণ্ডল। আবাস যোজনার ঘর নিয়ে দিকে দিকে অশান্তি, কখনো কাটমানির তীরে বৃদ্ধ শাসক, আবার কখনো আবাসের তালিকায় তৃণমূল নেতা নেত্রী সহ আত্মীয় স্বজনের নাম। রাজ্য জুড়ে যখন প্রতিদিন এই ছবি দেখা যাচ্ছে, তখন ব্যতিক্রম মালদার গাজল পঞ্চায়েত সমিতির সহকারী সভানেত্রী শিখা মণ্ডল। নিজে বাস করেন টিনের বাড়িতে, কিন্তু তিনি জনপ্রতিনিধি। তিনি মনে করেন তার চেয়েও বহু দরিদ্র মানুষ তার এলাকায় বসবাস করেন, তাই আবাসের তালিকায় নাম থাকলেও বাড়ি ফিরিয়ে দিলেন তিনি। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত আবেদন জানালেন যাতে সেই ঘর কোনো গরিব মানুষ পায়। এখানে তো আমি তো একজন সহসভাপতি পঞ্চায়েত সমিতির গাজল ব্লক সহসভাপতি পদে আছি আমি। তো আমি ঘরটি নেইনি, স্বেচ্ছায় ছেড়ে দিলাম যে আমার থেকে যে গরিব আছে আমার এইখানে, যেখানে আমি জনপ্রতিনিধি হয়ে এসেছি, সেখানে যেহেতু আমার থেকে গরিব আছে, তারা যদি ঘরগুলো পেত আমার বদল, তো আমি ভালো হতো আমার পক্ষে। গাজল পঞ্চায়েত সমিতির সহকারী সভানেত্রীর সিদ্ধান্তে আপ্লুত শাসক নেতৃত্ব। এটা তো একটা দৃষ্টান্ত। তৃণমূল কংগ্রেস ত্যাগ তিতিক্ষার দল, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে কর্মীদেরকে শিখিয়েছেন আগে মানুষকে দিয়ে তারপরে নিজেরটা চিন্তা করতে হবে, আগে মানুষকে ভালোবাসতে হবে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির দাবি গাজলের ঘটনা আইওয়াস মাত্র। এখন সারা পশ্চিমবঙ্গের পরিস্থিতি যা হয়েছে, সেখানে মানুষের বিক্ষোভ এবং সংবাদ মাধ্যম যেভাবে জিনিসগুলো বাইরে আসছে, স্বাভাবিকভাবে তারা তাদের নাম বাদ দিচ্ছেন এবং সেটা ঘোষণা করছেন যে আমরা নাম বাদ দিয়ে দিলাম, এবং সেখানে একটা মহত্ব দেখাতে চাইছেন তারা। এটা আসলে কিছু নয়, এটা কেবলমাত্র একটা আইওয়াস।
যে সময় আবাসের ঘর নিয়ে চারদিকে দুর্নীতির অভিযোগ গরিব মানুষ প্রশাসনের কাছে হতে দিচ্ছেন, সেই সময় পঞ্চায়েত সমিতির সহকারী সভানেত্রীর ভাবনাকে কুর্নিশ জানাচ্ছেন সরকারি কর্তারাও। মালদা থেকে সব্যসাচী মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। কাঠের সেতু যেন মরণ ফাঁদ। জীবনের ঝুঁকি নিয়ে গঙ্গাসাগরের সূর্যবৃন্দা খালের বেহাল সেতুর ওপর দিয়েই প্রতিদিন যাতায়াত করেন কয়েকশো মানুষ। বারবার প্রশাসনের দরজায় কড়া নেড়েছেন স্থানীয়রা, অভিযোগ কোনো সুরাহা মেলেনি। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মধ্যপাড়া এলাকায় সূর্যবৃন্দা খালের ওপরে বেহাল কাঠের সেতু। বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে নিত্য প্রয়োজনীয় কাজে ভগ্ন সেতু পারাপার করছেন গ্রামবাসীরা। খাল পারাপারের জন্য এই সেতুই ভরসা গ্রামবাসীদের। ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীর যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। কাঠের এই ভাঙা সেতুর কারণে প্রায় সময় দুর্ঘটনাও ঘটে। গ্রামবাসীদের অভিযোগ, ভোট আসে ভোট যায়। ভোটের সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে মেলে প্রতিশ্রুতি, কিন্তু ভোট মিটে গেলে সেই জনপ্রতিনিধিদের টিকিটুকু দেখা যায় না এলাকায়। গ্রামবাসীদের সমস্যার সমাধান আদৌ হয় না। দুর্ভোগ পোহাতে হয় বছরের পর বছর ধরে। ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয় না। জানিয়েছি পঞ্চায়েত করবে 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 বলছে, পঞ্চায়েতে টাকা নেই, হ্যান ত্যান এইসব রকম কথা বলছি। জানিয়েছি অনেকবার, এসে দেখেও গেছে অনেকবার, কিছু কোনো কাজ হয়। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই সেতু সংস্কারের দাবি নিয়ে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। শাসক দলের নেতারা ঘুমোচ্ছে, শিলান্যাস করছে আর প্রতিশ্রুতি দিচ্ছে, ভোট আসছে ভোট যাচ্ছে, কিন্তু ব্রিজ আর হচ্ছে। শাসক দল ও প্রশাসন এই সমস্যার কথা স্বীকার করে বেহাল সেতুর দ্রুত সংস্কার করার আশ্বাস দিয়েছে। ওই সেতুটার জন্য কৃত্রিম ফিনান্স থেকে যাতে রিপেয়ারিং হয়, রিপেয়ারিং না যাতে তৈরি হয়, তার জন্য আমরা প্রপোজালও গ্রহণ করেছি। আগামী দিনে তা অতি সত্বর করা হবে, আর ওটার সত্যি গুরুত্ব আছে এবং সেদিকে আমাদের নজরও আছে। গ্রামবাসীদের দাবি, এরকম প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় কতদিনে এই সমস্যা থেকে মুক্তি পায় গঙ্গাসাগর গ্রামের বাসিন্দারা। কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। ইংরেজরা বসিয়েছিল গ্রাম, বর্তমান প্রতিরক্ষা মন্ত্রক দিল উচ্ছেদের নোটিশ। ঘুম উড়েছে ৩০০ পরিবারের। ৮০ বছর পর কেন ঘুম ভাঙল কেন্দ্রের, প্রশ্ন তুলছে গ্রামবাসীরা। শালবনীর কমলা গ্রামের বাসিন্দাদের পাশে থাকার বার্তা তৃণমূলের। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত কমলা গ্রাম ইংরেজদের আমলে গড়ে ওঠা বসতি আজ পরিণত হয়েছে আস্ত একটা গ্রামে। সেখানে শত শত মানুষের বাস, কিন্তু আচমকায় প্রতিরক্ষা মন্ত্রকের চিঠি পেয়ে তাদের মাথায় বাজ পড়ে। চিঠিতে উল্লেখ, ওই জমি তাদের, তাই এলাকা খালি করে দিতে হবে। 1940 সালের আগে ওই এলাকায় ইংরেজদের এয়ারপোর্ট ছিল। এয়ারপোর্টের পাশেই গড়ে উঠেছিল বসতি। জঙ্গলমহলের ওই এলাকায় এই মুহূর্তে 3 শতাধিক পরিবারের বসবাস, যাদের বেশিরভাগটাই তপশিলি জাতি সম্প্রদায় ও কৃষক পরিবার। নিম্ন মধ্যবিত্ত অধিকাংশ পরিবারই চাষবাস ও দিনমজুরের কাজ করে দিন যাপন করেন। ইংরেজরা দেশ ছাড়ার পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতে তৈরি হয়েছে টাকশাল। তার পাশেই তৈরি হয়েছে কোবরা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প। আরও কিছুটা দূরে একাধিক ফ্যাক্টরি গড়ে উঠেছে, যার কারণে বহু বছর ধরে তৈরি হওয়া কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল। এই আবহে 300 পরিবারকে উচ্ছেদের নোটিশ দিল দেশের প্রতিরক্ষা মন্ত্রক। নোটিশ পেয়ে মাথায় হাত গ্রামবাসীদের। গ্রামের একটা আমাদের উদ্বেগ যে রাতের ঘুম কেড়ে নিচ্ছে, সবাই কোথায় যাব, কি ব্যাপার, কেন নিয়ে দিয়েছে, অথচ এটা আমাদের নিজস্ব জায়গা, পৈতৃক ভিটে, আমরা দেশ স্বাধীনের আগে থেকে এখানেই আছি। হঠাৎ কেন্দ্র সরকার আজকে 80 বছর পর তাদের ঘুম ভাঙলো কেন? কেন জায়গা তো রয়েছে, রাজ্য সরকারের সাথে পরামর্শ করলে, দিদির সাথে পরামর্শ, একটা গ্রামকে উচ্ছেদ করার মানসিকতা কি? আমরা তো আর বিদেশি নই বা কোনো পূর্ববঙ্গ পাকিস্তানি এগুলো নই। 2022 সালে চিঠি আসার পর স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের হাত ধরে কলকাতায় গিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের দপ্তরে নিজেদের কাগজপত্র ও বৈধতার জিনিসপত্র দেখিয়েছিলেন। তারপর বিষয়টা থেমে গেলেও সম্প্রতি ডিসেম্বরের শুরুতে ফের নোটিশ যায়। নোটিশে আগামী 15 দিনের মধ্যে ওই বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়। খবর পেয়ে সেখানে হাজির হন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। গ্রামবাসীদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দেন তিনি। কেন্দ্রীয় সরকারকে এই ধরনের কোনো কাজ করতে গেলে সরকারকে সেই রাজ্যের সরকারকে জানাতে হবে। সেই সরকারের হাইয়েস্ট অথরিটি হিসেবে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। তা না করে যেভাবে গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে হঠাৎ করে চিঠি ইস্যু করে উচ্ছেদের নোটিশ দেওয়া হলো,
এটা এই চিন্তা ভাবনাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং নিন্দনীয়। এখান থেকে একটা লোকের বাড়িও উচ্ছেদ হবে না, পুনর্বাসনেরও কোনো প্রশ্ন নেই। 4 পুরুষ ধরে আপনারা আছেন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে, আমরা আছি, এই লড়াইটা আমরা লড়ব। ঘর বাড়ি ছেড়ে কোথায় যাবেন, কোথায় থাকবেন, এই ভেবেই চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসীর। প্রশাসনের সাহায্য প্রার্থনা গ্রামবাসীদের। শালবনী থেকে প্রসূন মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃযান অ্যাম্বুলেন্সে 2 জন করে মা ও সদ্যজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ। অ্যাম্বুলেন্সের বিল বকেয়া থাকার কারণেই পরিষেবায় সমস্যা হচ্ছে বলে জানান চালক থেকে মালিক। মাতৃযানে একের বেশি 2 জন নিলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমএসভিপির। মাতৃযান অ্যাম্বুলেন্স পরিষেবা বিল বকেয়া থাকায় সমস্যায় পরিষেবা। সরকারি হাসপাতালে বকেয়া অ্যাম্বুলেন্সের বিল, তাই একটা অ্যাম্বুলেন্সে 2 জন করে মা ও সদ্যজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে। একটা অ্যাম্বুলেন্সে একজনকে নিয়ে যাওয়ার দাবি রোগীর আত্মীয়ের। একটা গাড়ি বাচ্চা যখন দুধ খাবে, গাড়ি দাঁড় করে দুধ খাওয়াতে হবে, বাচ্চারা সুবিধা হলে মানব না। হাসপাতালে বর্তমানে 26টি মাতৃযান ও বেশ কয়েকটি 102 অ্যাম্বুলেন্স রয়েছে, কিন্তু তারপরেও রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীর আত্মীয়দের। অন্যদিকে এক অ্যাম্বুলেন্স চালকের বক্তব্য, 1 বছর ধরে বিল ও বেতন পাননি তারা। বর্তমানে পরিষেবা ভালো চলছে না বলে স্বীকার করে নিয়েছেন অ্যাম্বুলেন্স চালক। 12 মাস থেকে বিল পাইনি, বেতনও পাইনি, পরিষেবা ভালো চলছে না এখন। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃযান মালিক সংঘের নেতৃত্বের দাবি, তারা 1 বছর ধরে বকেয়া বিল পাচ্ছে না, তার ফলে পরিষেবা দিতে সাময়িকভাবেই সমস্যা হচ্ছে। 100% পরিষেবা দিয়ে আসছি, কিন্তু বিলটা আমরা পাইনি বলে আমাদের একটা সমস্যা হচ্ছে, যার জন্য আমরা বলেছি একটা এমএসবি স্যারের সঙ্গে একটা ডেপুটেশন বা আলোচনায় বসবো। কতদিন বাকি আছে বিল আপনার? বিল আমাদের 1 বছর পেরিয়ে গেছে, বিল বাকি আছে। অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের। যদিও মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি জানান অ্যাম্বুলেন্স চালকদের কোনো বিল বাকি নেই, তারা নির্দিষ্ট সময় মেনে বিল জমা দেয়নি বলেই বিল দেওয়া হয়নি। তবে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বিরুদ্ধে আপনারা আমার কাছে নির্দিষ্টভাবে জানান, আমিও ম্যাটারটা খোঁজ নিয়ে এখনই দেখে নিচ্ছি। বিল পাইনি মানে দুটো জিনিস, বিল পাইনি মানে বিল থাকলে তো তার বিল দেবো, বিল দেয়নি জমাটা। ওরা যতটা পিরিয়ড পর্যন্ত বিল জমা দিয়েছিল, বিল যতটা পর্যন্ত দিয়েছে ততটা ক্লিয়ার করা হচ্ছে। তারপরে বিল ওরা দেয়নি, ওরা পায়নি, ওরা বিল যাতে দেয় তার জন্য আমি রিমাইন্ডারের পর রিমাইন্ডার চিঠি দিয়ে যাচ্ছি, ওরা কিন্তু কোনো বিল দেয়নি। পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা এখন প্রশ্নের মুখে। পর্যাপ্ত পরিমাণে মাতৃযান পাচ্ছেন না শিশু এবং মায়েরা, এমনকি একটি অ্যাম্বুলেন্সে প্রায় 2 জন করে শিশু এবং মায়েদের নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন তারা। অন্যদিকে অ্যাম্বুলেন্স সংগঠনের দাবি, তাদের বকেয়া বিল বাকি থাকার কারণে তারা ঠিকমতো পরিষেবা দিতে পারছেন না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কোনো বকেয়া বিল বাকি নেই। এই দুয়ের মাঝে যাতাকলে পড়েছেন সাধারণ রোগী এবং রোগীর পরিজনেরা। তারা চাইছেন এই হাসপাতালে উন্নত পরিমাণের পরিষেবা দেওয়া হোক। পুরুলিয়া থেকে শওকত আলী, কলকাতা টিভি। শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ। 700-র অধিক সাধু অংশগ্রহণ করেন গীতাপাঠে। গীতাপাঠ আয়োজন উপলক্ষে লক্ষ মানুষের সমাগম ঘটে। গীতাপাঠে উপস্থিত ছিলেন বিজেপির সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। সেই ছবি দেখা যাচ্ছে, যেখানে 700-র অধিক সাধু অংশগ্রহণ করেন এই গীতাপাঠে। আজকের এই গীতাপাঠ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে লক্ষ মানুষের সমাগম হয়। শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে চলে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ। আম আদমি পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। দিল্লি বিধানসভার 70 আসনেই প্রার্থী ঘোষণা করেছে আপ। নয়াদিল্লি কেন্দ্রে লড়ছেন অরবিন্দ কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী অফিসে লড়ছেন পুরনো কেন্দ্র কালকাজি থেকে। আম আদমি পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা এই নিয়ে আরো জানবো। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশিস দা, কি জানা যাচ্ছে আম আদমির এই পার্টির যে চূড়ান্ত প্রার্থী তালিকা, কি চমক থাকছে তাতে? দেখো, তুমি যে কথাটা বললে কি চমক থাকছে, সেইটা ধরেই বলি অভিজ্ঞ যে কোনো চমকই নেই। এই প্রার্থী তালিকায় কোনো চমকই নেই।
প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ নেতা তারা টিকিট পেয়েছেন। কাউকেই মানে গুরুত্বপূর্ণ কাউকেই বাদ দেওয়ার কোনো উদ্যোগ কেজরিওয়াল নেননি। সেদিক থেকে বলা যেতে পারে স্ট্যাটাস কো বা স্থিতাবস্থার ওপরেই ভরসা রাখছেন কেজরিওয়াল। এবং আজকে 70 জনের নামই ঘোষণা করবার মধ্য দিয়ে ওখানে কোনো জোটের সম্ভাবনা সম্পূর্ণ খারিজ হয়ে গেল। এর আগেই আপ এবং কংগ্রেস জানিয়েছিল যে তারা দিল্লি বিধানসভা ভোটে কোনো রকম জোট করবে না। সেক্ষেত্রে অন্যান্য দল যারা তুলনামূলকভাবে ছোট দিল্লির রাজনীতিতে, সেই রকম কোনো দলের সাথে সমঝোতা হয় কিনা বা কিছুটা আসন ছাড়ে কিনা আপ, এইসব দিকে দৃষ্টি ছিল রাজনৈতিক মহলে। কিন্তু এখন যখন 70টি আসনের সবকটিতেই প্রার্থী ঘোষণা হয়ে গেল, তখন বলা যেতে পারে আপ সম্পূর্ণ একা লড়বে এবং আপ তাদের দলের পরীক্ষিত নেতাদের উপরেই নির্ভর করছে। আপ প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছে কেজরিওয়ালকে। আগে যিনি গ্রেপ্তার হয়েছিলেন সেই উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকেও ক্যান্ডিডেট করছে, সেটা আগে জানানো হয়েছিল। অফিসিও ক্যান্ডিডেট হচ্ছে এবং প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ নেতাই ক্যান্ডিডেট প্রার্থী হচ্ছেন এবং একা এই নির্বাচনে লড়াই করতে চলেছে আপ। ধন্যবাদ আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আপনাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ দিল্লির বিধানসভার 70টা আসনেই প্রার্থী দিচ্ছে আপ এবং নয়াদিল্লি কেন্দ্রে লড়ছেন অরবিন্দ কেজরিওয়াল। আবারও কথা রাখলো ভারত। পূর্ব চুক্তি অনুযায়ী বিদেশ নীতি মেনে এবার বাংলাদেশে খাদ্যপণ্য পাঠালো ভারত। নতুন করে ভারত বাংলাদেশ সীমান্ত গেদে স্টেশন হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে পণ্য বোঝাই মালগাড়ি রওনা দেয় বাংলাদেশের উদ্দেশ্যে। সূত্রের খবর, যখন হাসিনা সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন ভারত সরকারের সঙ্গে সে দেশের চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশে খাদ্যপণ্য পাঠালো ভারত। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, আবারও কথা রাখলো ভারত। পূর্ব চুক্তি অনুযায়ী বিদেশ নীতি মেনে এবার বাংলাদেশে খাদ্য পণ্য পাঠানো হলো ভারতের তরফে। নতুন করে ভারত বাংলাদেশ সীমান্ত গেদে স্টেশন হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে পণ্য বোঝাই মালগাড়ি রওনা দেয় বাংলাদেশের উদ্দেশ্যে। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে যখন শেখ হাসিনা সরকার ছিল সেই সময় বাংলাদেশের ক্ষমতাতে তখন যিনি ছিলেন ভারত সরকারের সঙ্গে সে দেশের চুক্তি হয়েছিল সেই সময়, আর সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশে খাদ্য পণ্য পাঠালো ভারত। কামারপুকুরের আদলে এবার জয়রামবাটিতেও মা শারদার জন্মতিথিতে শারদা মেলার আয়োজন স্থানীয় বাসিন্দাদের। রীতি মেনে 22 ডিসেম্বর মাতৃমন্দিরে মায়ের আবির্ভাব তিথি পালন। আগামী 20 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত মাতৃমন্দির সংলগ্ন মাঠে মেলা চলবে। এই মেলায় সঙ্গীত ও নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় দামোদর নদে বিশেষ গঙ্গারতির আয়োজন করা হয়েছে আয়োজকদের তরফে। 4টে 4 দিক এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।